নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। ঝাড়গ্রামে স্ট্রং রুম পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার সিইও মনোজ কুমার আগরওয়াল। শুক্রবার দুপুর প্রায় 1টা নাগাদ তাঁর হেলিকপ্টার ঝাড়গ্রাম হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি ঝাড়গ্রাম গার্লস কলেজে গিয়ে স্ট্রং রুম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি স্ট্রং রুমের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং উপস্থিত জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। নিরাপত্তা সংক্রান্ত কোনো খামতি রয়েছে কিনা তা বিশেষভাবে পর্যালোচনা করেন তিনি। উল্লেখ্য, আগের রাতে স্ট্রং রুমের ওপরের তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় স্ট্রং রুমের কোনো ক্ষতি হয়নি, তবুও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন সিইও। পাশাপাশি কয়েকদিন আগে স্ট্রং রুমের সিসিটিভি মনিটর কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ নিয়েও তিনি প্রশাসনের কাছে রিপোর্ট চান এবং বিষয়টি পর্যালোচনা করেন। এছাড়াও স্ট্রং রুম সংক্রান্ত অন্য কোনো অভিযোগ রয়েছে কিনা তা নিয়েও তিনি বিস্তারিতভাবে খোঁজখবর নেন। সমস্ত দিক খতিয়ে দেখে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন বলে জানা গেছে। পরিদর্শন শেষে মনোজ কুমার আগরওয়াল ঝাড়গ্রাম সার্কিট হাউসে যান মধ্যাহ্নভোজ সারতে এবং সেখানে জেলা আধিকারিকদের সঙ্গে আরও আলোচনা করেন। এই আকস্মিক পরিদর্শনকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে স্ট্রং রুমের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের সক্রিয়তার বার্তা দিতেই এই উদ্যোগ বলে মত সংশ্লিষ্ট মহলের। স্যার কিছু যাবো নাকি? ওকে ধরো ধরো ধরো, তোমাকে জুতো পরিমাণ করে। হ্যাঁ, গোলগাল হয়ে যাচ্ছে। হাত বাড়িয়ে যতটা নেওয়া যায়। দাদা আপনার লাইন দিয়ে একটু কথা
অবস্থা ভালোই আছে। আমরা তো যখন প্রত্যেক জেলাইতে যাচ্ছি, যেখানে কাছে কাছে জেলা যেটা আছে, আমরা দেখলাম ওখানে কাউন্টিং হল অ্যারেঞ্জমেন্ট কি আছে। এখানে তো খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, একদম যেরকম কপি বুক যেটা আছে, যেরকম আমাদের রুল রেগুলেশন আছে ওরকমই আছে। 4টা ফ্লোর আছে, 4টা এসি আছে, যে আপনার গার্ডিং অ্যারেঞ্জমেন্ট ত্রিস্তরীয় আছে, ওটা সব আছে। এভরিথিং ইজ ইন প্লেস, কোনো প্রবলেম নেই এখানে। বাকি আমরা যত রুলস সার্কুলার ল যত বি আছে সাইন অফিসার করে ডিও কে দিয়ে দিচ্ছি আমরা, সব ডিওস কে আছে 3 তারিখ 5টার মধ্যে এটা সার্টিফিকেট দেবেন কি এভরিথিং হ্যাজ বিন কমপ্লাইড। অ্যান্ড সব ঠিক আছে এখানে। আমরা এখন যাচ্ছি বাঁকুড়া ও বিষ্ণুপুর। যারা প্রার্থী ছিলেন তারা কালকে অভিযোগ করছিলেন এখানে একটা ছোট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, আর ছোট ছোট এখানে কি ঘটনা হয়েছিল? একটা ছোট আগুন লাগার ঘটনা। কোথায় আগুন কোথায় আগুন লাগেনি স্যার, আগুন লাগে? আগুন লাগেনি স্যার। আগুন আগুন দেখুন, আগুন আগুন কোথায় লাগলো, মানে কোথায় আগুন? No sir, there was no হ্যাঁ। fire incident sir. দেখুন কে অ্যালিগেশন লাগাচ্ছে, কি লাগাচ্ছে নেই লাগাচ্ছে, তোমরাও তো এখানকার লোকাল আছো। হ্যাঁ স্যার, কোনটা অ্যালিগেশন আছে নিয়ে আছে, কালকে বলবে এখন বোমা পড়ছে। এখন কি বোমা পড়েছে কি এখন? আগুন আগুন তো লাগতেই পারে, যেখানে লাগতে পারে, কিন্তু ওটা কোনো ইচ্ছাকৃত কোথায় না আগুন ছিল না ইচ্ছাকৃত ছিল। তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে ঝাড়গ্রাম জেলায়। গত কয়েকদিন ধরে অস্বাভাবিক গরমে নাজেহাল হয়ে পড়েছিল জেলার সাধারণ মানুষ। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছিল। তবে আচমকাই আবহাওয়ার পরিবর্তনে বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দেয় বাসিন্দাদের মধ্যে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে নতুন করে বিপর্যয় নেমে এসেছে জেলার বিভিন্ন এলাকায়। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকা সহ শহরের উপর দিয়ে যাওয়া 5 নম্বর রাজ্য সড়কের উপর একাধিক গাছ ভেঙে পড়ে। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়। শুধু তাই নয়, জেলার বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির দাপটে বহু গাছ উপড়ে পড়েছে, যার জেরে বেশ কিছু রাস্তায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শহরের একাধিক এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও তার ভেঙে পড়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে। ভেঙে পড়া গাছ সরানোর কাজ চলছে জোর কদমে। তবে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এমনটাই অভিযোগ বাসিন্দাদের একাংশের। পরিস্থিতির প্রেক্ষিতে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। ঝড় বৃষ্টির এই দ্বৈত প্রভাবে স্বস্তির মাঝেও নতুন করে সমস্যার মুখে পড়েছেন ঝাড়গ্রাম জেলার মানুষ। ঠিক আছে।
কি হয়েছে এখানে? কতক্ষণ ধরে গাছ পড়ে আছে রাস্তার উপরে? প্রশাসনের কেউ আসেনি এখনো পর্যন্ত? কলকাতায় ওকে ভালো করে দিল, ওই জিনিসটাকে ভালো করে দিল, ভালো ক্ষমা করে বেশি বুঝে না, রাস্তা ঠিক করবো, বেশি বুঝে না, আরো ধরে না, এ চুপ ছাড় মলয়, দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তারের উপরে একটি গাছ পড়ে বিপত্তি। উদ্ধারে হাত বাড়িয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে সবাই। কতক্ষণ আগে গাছটি পড়েছে? প্রশাসনের কোনো লোক পর্যন্ত এখনো পর্যন্ত আসেনি? আপনারা আপনাদের এলাকাবাসীরা দেখছেন তো, সাহায্য করছেন? পুলিশ প্রশাসন কেউ আসেনি এখনো পর্যন্ত, তাই তো?
আমরা তো নিজে নিয়েই চাষ করি, আমরা খুব গরিব মানুষ। তা হচ্ছে গিয়ে ওই এবার তো লোক শুনবে না, বলবে আমাদের লিজ দিতে হবে। তা আমার যা ক্ষতি হয়ে গেল আমি লিজ দিব কি করে, সেই কথাই আমি ভাবছি। কতটা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে? 2 বিঘে জমি। ধান নেওয়ার মতো অবস্থা আছে? এইরকমই অবস্থা, এরকমই অবস্থায় যায়, ভিজে টিজে ধান তো অর্ধেক কলা হয়ে গেছে। ধান কি চাইবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? চাইবো কিছু যদি সরকার সাহায্য করে আমাদের, তো আমাদের একটু উপকার হয়। আপনার নাম? আমার নাম পাঁচ রাজ্যের নির্বাচন মিটতেই জ্বালানি গ্যাসের দামে বড় সড় পরিবর্তন। এক ধাক্কায় প্রায় 994 টাকা বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম, যা কার্যত 1000 টাকার কাছাকাছি বৃদ্ধি। ফলে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের কপালে। দাম বৃদ্ধির জেরে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য প্রায় 2200 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 3200 টাকার কাছাকাছি। এই আকস্মিক বৃদ্ধিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ছোট ব্যবসায়ীরা, বিশেষ করে ফাস্ট ফুড ও মিষ্টির দোকানদাররা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়ের এক ফাস্ট ফুড দোকানদার জানান, দোকানের ভাড়া, কর্মচারীর বেতন মিটিয়ে যা সামান্য লাভ হয় তা দিয়েই সংসার চলে। তার উপর জ্বালানির এই অতিরিক্ত খরচ সামলানো খুব কঠিন হয়ে পড়ছে। যদি এভাবে দাম বাড়তে থাকে তাহলে বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতেই হবে। স্থানীয় ব্যবসায়ীদের আশঙ্কা, এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে আগামী দিনে ফাস্টফুড সহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়বে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটেও। ইতিমধ্যেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ক্রেতারা। এদিকে অনেকেরই প্রশ্ন, বাণিজ্যিক গ্যাসের পর এবার কি গৃহস্থালির গ্যাসের দামও বাড়তে চলেছে? এই আশঙ্কায় এখন থেকে চিন্তিত সাধারণ মানুষ। বাড়লো, কিরকম সমস্যা হবে আপনাদের? আমরা তো দোকানদার লোক, ব্যবসা করতে আমাদের হচ্ছে, কিন্তু যেভাবে গ্যাসের দাম ইদানিং বাড়ছে তাতে আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। কেন কি আমাদের যে মালের কোয়ালিটি কিংবা আমরা যে মালটাল বানাচ্ছি, আমাদের মালের দাম, জিনিসের দাম আমরা পাচ্ছি না, বাড়াতে পারছি না। আমাদের যা মেনু চার্ট আছে, রেট চার্জ আছে, সেই হিসাবে আমাদের বিক্রি করতে হচ্ছে। পাবলিক সেটা বুঝছে নি, কিন্তু তাতে আমাদের দোকানের ভাড়া, মিস্ত্রিদের বেতন এগুলো জোগাড় করে আমাদের মানে কিছু থাকছে না। এই যে এখন তো দাম বাড়াতেই হবে, এতটা গ্যাসের দাম বাড়লো, কিন্তু দাম যে আমি বাড়াবো, আরও 5টা দোকানদার আছে, ওরা বাড়াচ্ছে না। আমি যদি এখন বাড়াতে যাই তাহলে আমার কাস্টমারই আসে না, তাতে আমি আরও অসুবিধার সম্মুখীন হব। তাই আমরা দোকানদার হিসাবে বলবো যে আমরা সত্যিকারে খুব অসুবিধার মধ্যে আছি। বজ্রাঘাতে ফের প্রাণহানি, বৃহস্পতিবার মৃত্যু হলো 2 জনের, জখম হয়েছেন আরও 4 জন। আহতদের মধ্যে মহিলাও রয়েছেন। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 3 নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকা। নিহতেরা হলেন শাহাবুদ্দিন মণ্ডল, লিটন মণ্ডল। তারা দুজনেই মহেশপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে 5 জন মিলে একটি গাছ কাটছিলেন। সেই দলেই ছিলেন বছর 60-এর শাহাবুদ্দিন এবং 38 বছর বয়সী লিটনও ছিলেন। আচমকা বাজ পড়ে, জখম হন 5 জনই। তাদের তড়িঘড়ি উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা জানান 2 জনের মৃত্যু হয়েছে, বাকিরা জখম, ভর্তি রয়েছেন হাসপাতালে। এদিকে এলাকারই আরেক মহিলা মাঠের কাজ সেরে ফেরার পথে বজ্রাঘাতে জখম হন, তিনিও ভর্তি হাসপাতালে। আহতদের দেখতে হাসপাতালে যান চন্দ্রকোনার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলুই। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশুনিকেতনের ছাত্র ঋতব্রত দাস এবারের আইসিএসই পরীক্ষায় অসাধারণ ফলাফল করে গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে। 500 নম্বরের মধ্যে 498 পেয়ে সে সম্ভাব্য সর্বভারতীয় দ্বিতীয় স্থান অধিকার করেছে বলে জানা যাচ্ছে। তার প্রাপ্ত নম্বরের হার 99.6%। অঙ্ক, কম্পিউটার বিজ্ঞান এবং ইতিহাস, ভূগোল এই 4টি বিষয়ে সে পূর্ণ নম্বর অর্থাৎ 100 করে পেয়েছে। ইংরেজিতে তার প্রাপ্ত নম্বর 98। প্রতিটি বিষয়েই
তার ধারাবাহিক সাফল্য তার অধ্যাবসায় এবং নিষ্ঠার প্রমাণ বহন করে। ঋতব্রতের পরিবারও শিক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত। তার বাবা চিনাংশুক দাস খয়রুল্লাহ চক নেতাজি বিদ্যামন্দির স্কুলের একজন শিক্ষক, মা অপর্ণা দাস একজন গৃহবধূ। মেদিনীপুর শহরের স্কুল বাজার এলাকায় তাদের বাস। নিজের এই অসাধারণ সাফল্যের পেছনে ঋতব্রত মূলত পাঠ্য বই গভীরভাবে পড়ার উপর জোর দিয়েছে। তার কথায়, টেক্সট বইগুলি খুঁটিয়ে পড়াই আমার সাফল্যের চাবিকাঠি। পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় বাঁধা না থাকলেও প্রতিদিন প্রায় 6 থেকে 8 ঘন্টা নিয়মিত পড়াশোনা করেছে সে। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে গল্পের বই পড়তে ভালোবাসে ঋতব্রত। It's a great achievement, huh? Have it. Alif Shah. করেছিল। Usually we don't get ICSE, ISC consistent result. ঠিক আছে। Her father is in school. Please. দাদা আপনি তো খাইছেন? Her turn. ব্যাস কাজটা এগুলো কিনা আমরা ভীষণ খুশি, ওরা ভীষণ ভালো রেজাল্ট করেছে আমাদের স্টুডেন্টরা অ্যাজ ইউজুয়াল। Everyone performed so well. Highest percentage in ICSE is 99.6%. And আমাদের টোটাল 202 স্টুডেন্টস ছিল, তার মধ্যে 95% অ্যাবাভ 29 স্টুডেন্টস পেয়েছে, অ্যান্ড অ্যাবাভ 90% মানে ইন বিটুইন 90% and 94.9 36 children, and 80 to 89.9% is 66 students are there, and 70 to 79.9 40%, and the average school result is 83% average school result at ICSE. So we are really very মানে proud. টপারের নামটা একটু বলুন। টপারের নাম হচ্ছে ঋতব্রত দাস। কত পেয়েছে? He has got 99.6%, which is 498 out of 500. এটা কি মানে সর্বভারতীয় কত র্যাঙ্ক হতে পারে? সেটা আমি বলতে পারছি না, যদি 100% যদি বেরিয়েছে কারোর। আমার নাম ঋতব্রত দাস। কত পেয়েছে? 500-এ 498 পেয়েছি। কেমন পড়াশোনা করতে? কতক্ষণ পড়াশোনা করতে? 6 to 8 hours। স্কুল থেকে কেমন সহযোগিতা পেয়েছো? স্কুলের টিচার্সরা ভালোই হেল্প করেছেন। মনে হয়েছিল তোমার এইরকম ফলাফল করবে বলে? 99%-এর অ্যাবাভ পাবো এটা এক্সপেক্ট করেছিলাম, এতটা ভালোভাবে বুঝতে পারি। কীভাবে কেমন লাগছে? ভালো লাগছে। কী করবে মনে হয় ভবিষ্যতে? ভবিষ্যতে আমি IIT বা ISI-কে টার্গেট করছি, প্রিপারেশন করছি। সঞ্জিত পড়াশোনা কীভাবে প্রস্তুতি নিয়েছিল? ICSE টেক্সট বুকগুলোই ভালো করে পড়েছিলাম, আর এক্সট্রা বেশি প্রিপারেশন করিনি। টিউটরের কাছে কেমন প্রিপারেশন ছিল? ইংলিশ, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথমেটিক্সের টিউটর ছিল। তুমি কতদিন মানে কতটা পড়তে হতো, কত সময় নিয়ে পড়তে হতো, পড়াশোনা করতে হতো? 6 to 7 hours। আমরা কি কতটা আশা করেছিল? 99%-ই আশা করছি। আমি বলছি পড়াশোনার পাশাপাশি কী করতে, খেলতে বা ছবি আর কি বাকি? আমি গল্পের বই পড়তে ভালোবাসি। হ্যাঁ, গল্পের বই পড়তে ভালোবাসি। কী ধরনের গল্প তোমার পছন্দ? একটা ক্রিকেট খেলা দেখো? না, IPL হচ্ছে দেখো? ক্রিকেট দেখে। দিদি
বৃষ্টি আসবে এখন ধীরে বৃষ্টি অমিতা বিবি, ভগিবালা দাসী, নমিতা মুখার্জি। রাধাদিকে ডাকতো, রাধাদিকে ডাক। ভান্ডারানি দিবা ওটা একটুখানি আপনারা দেখে দিন। চাপা দাস, শিবানী সিং, চাপা দাস, জামিনী বললাম, জামিনী বললাম, মমতা নন্দী, মায়া মজুমদার, তাপসী, পুতুল সিং, তাপসী অধিকারী, তাপসী গেল, রীনা দে, শিখা বেগম, জামিনী বললাম, জামিনী বললাম, মমতা নন্দী, মায়া মজুমদার, তাপসী সন্তান হিসাবে তোমরা চলে এসো, শিবাইদি সামনে যাও। পুতুলি আর শিবাইদি সামনে থাকো, একদম শিবাইদি এসো। বাংলা বলো। আজকে আপনার অনুষ্ঠানের তরফ থেকে একটা এই ধরনের উদ্যোগ নিলেন, কি বলবেন বিষয়টা? আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজ আমরা সোনাগাছিতে দাঁড়িয়ে শুধুমাত্র একটা দিনের পালন করছি না, একটা সত্যকে স্বীকার করছি যে আমাদের সমাজে অনেক শ্রমিক আছেন যারা ভোট দেন, কাজ করেন, কিন্তু নাগরিক হিসেবে তাদের অধিকার তারা পায় না। সুতরাং আজকের সিডস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এসে শুধুমাত্র ওদের জন্য কথা বলছি না, তাদের পাশে দাঁড়িয়েছি। কেন যৌনকর্মীরাও একজন শ্রমিক, তাদের মর্যাদার প্রাপ্য আছে, অধিকার আছে, তাদের সম্মান পাওয়ার অধিকার আছে। সেই জিনিসটাকেই, সেই অধিকারটাকেই তুলে ধরার জন্য আজকে আমাদের আশা। আর আমরা প্রচেষ্টা চালিয়ে যাব যাতে যৌনকর্মীদের এই অধিকারটা যেন অবহেলিত না হয়। এটা একটা সম্প্রদায়ের লড়াই নয়, এটা মানবিকতার লড়াই। তো আমরা সিডস ফাউন্ডেশনের পক্ষ থেকে একটাই কথা বলবো, সেক্স ওয়ার্কার ইজ অলসো আ ওয়ার্কার অ্যান্ড দে শুড গেট ইকুয়াল রাইটস অ্যাজ এনি আদার সিটিজেন অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ। অমৃতা সিং, ফাউন্ডার অফ সিডস ফাউন্ডেশন। ঐতিহাসিক মহান মে দিবস দিচ্ছে না মার্কিন সাম্রাজ্যবাদ দিবস, যা ঐতিহাসিক মহান মে। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।